স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতির সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ। বাজেট অধিবেশন ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। চলতি অর্থ বছরে সংশোধিত আকার থেকে 12% বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে 6,03,681 কোটি টাকার বাজেট। দেশের প্রথম বাজেট 786 কোটি টাকা থেকে 50 বছরে যা বেড়ে দাঁড়িয়েছে 768 গুণে। অবশ্য টাকার সংস্থান কোথা থেকে হবে তা নিয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকলেও পরিকল্পনা মন্ত্রী বলছেন মহামারীকালের এই বাজেট হবে বাস্তবায়নযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় 1.5 বছর ধরে করোনাকে সাথে নিয়ে চলা অর্থনীতির ক্ষত এখনো সেরে ওঠেনি। স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসছে নতুন বাজেট। যদিও মহামারীকালের বাজেট ঘিরে নেই উৎসবের রং, বরং সীমিত সামর্থ্যে অর্থমন্ত্রী বাজেটের সুফল তুলে দিতে চান সব শ্রেণীর মানুষের কাছে। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থান, অর্থনীতি পুনরুদ্ধার আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার উত্থাপন হতে যাচ্ছে 6,03,000 কোটি টাকার বাজেট, যা এরই মধ্যেই চূড়ান্ত। যেখানে বার্ষিক উন্নয়ন ব্যয় বাদ দিলে 3,61,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে, যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুনতে হবে 68,500 কোটি টাকা। এই যে লিকেজের সমস্যাটা যেন কমে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে কোভিডের বাস্তবতা মাথায় রেখে নির্দিষ্ট নতুন কিছু সুবিধাভোগী চিহ্নিত সুবিধাভোগী গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। এবারে বাজেটের একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত হলো যে কিভাবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে কিভাবে আমরা আবার চাঙ্গা করতে পারি। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার 12% বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআর এর লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা। ফলে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,14,500 কোটি, যা জিডিপির প্রায় 6.6%। ব্যবসায়ীরা বলছেন বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ, তাই দিতে হবে কর ছাড়। আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতেই হবে, নাইলে তো লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। কিছু আছে তো পলিসি সাপোর্ট দিতে হবে। নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ, যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে 76,500 কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আমরা বাস্তবায়নযোগ্য বলে এটাকে আমরা লঞ্চ করছি। আমাদের আস্থা আছে এটা বাস্তবায়ন হবে। কেন আস্থা আছে? কারণ আমরা 95-96 বাস্তবায়ন তো আগেও আমরা করেছি আর্থিক বিচারে। নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতির আয়তন বা জিডিপি বাড়ানোর লক্ষ্য ধরা হচ্ছে 7%-এরও বেশি। বাজেট এলেই নতুন কি থাকছে তা নিয়ে নানা মহলেই চলে গুঞ্জন। ভিন্ন প্রেক্ষাপটে মহামারীকালীন 6 লাখ কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন, তাতে কেবল আকারে বড় নয়, বরং বিশ্লেষকরা বলছেন এর গুণগত বাস্তবায়ন এবং দক্ষতা বাড়াতে হবে, আর এর সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। তবেই বাজেটের প্রকৃত সুফল মিলবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অন্য প্রসঙ্গ, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন প্যালেস্টাইনের মুসলিমদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম সমর্থন আছে। জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সদ্যপ্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম করতে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলে তৎকালীন আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরুর ভূমিকা অনস্বীকার্য। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃ পিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে সাথে এই যে আজকে যারা এই ছোট শিশু বিশেষ করে তারা আহত হয়, তাদের উপর জুলুম, তারা অত্যাচারিত, তারা মা বাবা হারা, এটা সত্যি খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা চাই না এখানে
যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাক, আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি, আমাদের ছদ্মবেত সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনও আমরা করে যাচ্ছি, এবং এটা আমরা অবশ্যই করে যাব। এবং ইসরায়েলের এই ঘৃণ্য যে আক্রমণ, তার আমরা তীব্র নিন্দা জানাই। মাননীয় স্পিকার, করোনা সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 1 সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেন। এ অবস্থায় জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহীতে। সীমান্তের 7 জেলাতে পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে আছেন মানুষ। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই পাল্টে গেল নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুরের দৃশ্যপট। এই দুটি জনপদে 2 সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার প্রায় 50% হওয়ায় বৃহস্পতিবার থেকে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে সব দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে। নওগাঁর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সহ কঠোর নজরদারিতে রেখেছে প্রশাসন। চলমান বিধিনিষেধকে সেখানে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছে। সেখানে সকল এনজিও, যদি ব্যাংক ছিল একটা কৃষি ব্যাংক, সেখানেও আক্রান্ত হয়েছে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। এরপর আমাদের মুদি দোকান বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাদ দিয়ে, আপনার ওষুধের দোকান বাদ দিয়ে সব কিছু বন্ধ রাখার জন্য বলা হয়েছে। আর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। দিন দিন যে হারে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে, সে হারে আমরা অনেক আতঙ্কের মধ্যেই আছি। গত 7 দিন থেকে নওগাঁয় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এদিকে হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়লেও বাড়ানোর সক্ষমতা। এখানকার 3টি উপজেলার সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই চালু থাকলেও বাকি 8টি উপজেলায় অক্সিজেন সাপ্লাই নেই। আর সদর হাসপাতালে মাত্র 2টি আইসিইউ থাকলেও তা এখনও চালু হয়নি। এই অবস্থায় জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজশাহীতে। আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যে সক্রিয় আছে। রোগী যদি হাসপাতালগুলোতে ভর্তি হয় তাহলে সেখানে মাঝারি মান পর্যন্ত মধ্যম অবস্থা পর্যন্ত তারা সেবা দিতে পারবে, এবং আমাদের আইসিইউ সেবা লাগে এই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুব কম। একই অবস্থায় রাজশাহীতে, যেখানে চলছে অঘোষিত লকডাউন। সীমান্তবর্তী আরেক জেলায় কুষ্টিয়ায় 24 ঘন্টায় আরও 212 জনের নমুনা পরীক্ষা করে 54 জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে সীমান্তের 7 জেলাতে চলছে বিশেষ অবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কি দেখছেন বাস্তব চিত্র আমাদের জানাবেন। জাহিদ, আশা করি আপনি আমাদের সাথে আছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। সচেতনতা বাড়াতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু এটা ভয়ানক বলছেন এবং কুষ্টিয়ার মানুষ, এবং তারা এই নাজুক পরিস্থিতির কারণে এরই মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন যে আজকে 11টায় তিনি সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের মুখোমুখি হবেন। আপনি রিপোর্টে যেমন দেখছিলেন যে নওগাঁতে লকডাউন চলছে এবং চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চলছে, আপনি জানেন। এবং আমার পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের ছোট্ট একটি সতর্কতা জারি করা হয়েছে। মুজিবনগর থেকে চুয়াডাঙ্গা যাওয়ার যে সড়ক, সেই সড়কে কিন্তু চরম কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় কয়েকটি গ্রামকে তারা কিন্তু লকডাউন করেছে, এবং সেখানে উপজেলা প্রশাসন সেখানে নিয়ে গেছেন নমুনা সংগ্রহের ব্যবস্থা করে। এছাড়াও সীমান্তের অন্যান্য জেলা, যেমন যশোরে আপনি জানেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার পরে মানুষ আতঙ্কিত হয়েছেন, এবং সাতক্ষীরাতে কিন্তু নমুনা তুলনায় শনাক্তের হার 32% বেড়েছে। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিই যে সম্প্রতি একটি
গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং ইতালি ও নিউজিল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে কিন্তু তারা বলেছে যে এই বাংলাদেশের উত্তরাঞ্চলের এই সীমান্তবর্তী জেলাগুলোতে কিন্তু বাদুড়ের মাধ্যমে সংক্রমণ বাড়তে পারে। তারা এটি বলেছেন এবং বলেছেন যে এটি একটি নতুন হটস্পট হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবার আপনার কাছে জানিয়ে দেবো। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আকাশ। জয়দ, আপনাকে ধন্যবাদ। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস আগে মারা যাওয়া অন্তত 18 বাংলাদেশির মরদেহ দেশে এসেছে। 3টি ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ বুধবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষোভ জানান মরদেহ আনতে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায়। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হয়তোবা তাদের কারোর কথা ছিল এবার বাড়ি ফিরি স্বপ্ন জয়ের, কারোর পরিকল্পনায় ছিল শেষ বয়সের পুঁজি নিয়ে বাড়ি ফেরার। আর সেই যাত্রায় বিমানবন্দরের করিডোর সঙ্গী হতো স্বজনদের চেনা অপেক্ষার। কিন্তু মৃত্যুর সব হিসেব নিকেশ বদলে দেয়। কিছুদিন আগেও যাদের তোড়জোড় ছিল বাড়ি ফেরার, তারা বুধবার দিবাগত রাতে দেশে ফেরেন কফিনে মোড়ানো নিথর দেহ নিয়ে। স্ট্রোক, ক্যান্সার সহ নানা রোগবালে আক্রান্ত হয়ে গত কয়েক মাসে মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েতে মারা যাওয়া 18 বাংলাদেশির মরদেহ 3টি ফ্লাইটে দেশে এসে পৌঁছায়। লকডাউন ও ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ সময়ের পর মরদেহ স্বজনরা বুঝে পায়। হঠাৎ স্ট্রোক করছে, বাথরুমের ভিতরে পড়ে গেছে। ঈদের আগে 21 তারিখ আর কি মারা গেছে, রোজার আগে স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক, অপারেশনও করছিল দেশে। লকডাউনের কারণে ওই দেশে তখন লকডাউন চলে, যে কারণে লেট হয়। তারপরে কাগজপাতি ঠিক হয়েছে, তারপরে আজকে বাংলাদেশে ফ্লাইট। সরকারি আর্থিক সহযোগিতা না থাকায় মোটা অঙ্কের টাকা ব্যয় করে মরদেহ দেশে আনেন নিহতদের স্বজনরা। কিন্তু যাদের রেমিটেন্সে দেশের অর্থনীতি তরতর করে বাড়ছে, তাদের অন্তিম যাত্রায় সরকার পাশে না থাকায় ক্ষোভ জানান স্বজনরা। লাশগুলা বাংলাদেশ সরকারের নিজ দায়িত্ব আনা দরকার। এই লাশগুলা প্রায় 7 মাস আমার বাবা এই অবস্থায় পড়ে রয়েছে। সবার এত আর্থিক অবস্থা নাই যে বাংলাদেশের মানুষ ওদের টানবে লোক। সরকার উচিত এটা দেখাশোনা করার, বাংলাদেশ সরকার কিছুই করে না। তবে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মী জানান, প্রত্যেক মরদেহ দাফনে সরকার 35,000 টাকা করে অনুদান দিয়েছে। আর বাকি 3 লক্ষ টাকার আবেদন আছে, ফাইল, এটা আমরা রেডি করে রাখছি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাপ। বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ক্যাবের নেতারা স্যাম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্যাম সোবহান আনভীর দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি নারী পাচার, রোধ ও মাদকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়াও সার্বিক সহযোগিতা সহ ক্যাব সদস্যদের কল্যাণে পাশে থাকার আহ্বান জানান। দুর্ঘটনায় আহত ক্যাবের কোন সদস্য প্রয়াত হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভীর। মতবিনিময় সভায় ক্যাবের সহসভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ সহ আর অনেকে উপস্থিত ছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার অভিঘাতে চলতি অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় ধস। কাস্টমস কর্মকর্তারা বলছে, চলতি অর্থ বছরে মে মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 44,756 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30% কম। চট্টগ্রাম C&F অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, কাস্টমসের নিয়মিত সার্ভার ত্রুটির কারণে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে কাস্টমস। আরও বড় সমস্যা পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা। আর আমদানিকারকরা বলছেন, বিশ্ববাজারে করোনার ধাক্কা লেগেছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি রাজস্ব আদায়। ইসরায়েলের নতুন জোট সরকার গঠনে একমত হয়েছে দেশটির বিরোধী দলগুলো। এর মধ্য দিয়ে অবসান হতে চলেছে বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসন। বুধবার ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট
রিউভেন রিভলিনকে ঐকমত্যের চুক্তি নিশ্চিত করেছেন। বিবিসি জানায়, বিরোধী 8 দলের চুক্তি অনুযায়ী ডানপন্থী ইয়ামিন পার্টি এই জোটের নেতৃত্বে থাকবে। সরকার গঠনের পর প্রথম 2 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন দলটির প্রধান নাফতালি বেনেত। পরবর্তীতে ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। তবে সরকার গঠনের জন্য সংসদে ভোটাভুটি হবে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে তাদের। সরকার গঠনের জন্য 120 আসনের মধ্যে অন্তত 61টি আসনের দরকার হয়, কিন্তু গেল নির্বাচনেও এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এবারও ইসরায়েলিদের জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে। নতুন এই সরকার ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য কাজ করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন লাপিদ। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। পরিবেশের জন্য ক্ষতিকারক রাসায়নিক বোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক্সপ্রেস পার্ল গত 2 সপ্তাহ ধরে জ্বলতে থাকার পরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিবিসি জানায়, জাহাজটি ডুবে গেলে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেই জাহাজের তেল এবং ধ্বংসাবশেষ ভাসছে সমুদ্রের পাড়ে। এতে প্রাণ হারানোর শঙ্কা তৈরি হচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর। সৈকতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ, বিশেষ করে প্লাস্টিকের গুঁড়া। তবে ক্ষতির পরিমাণ কমাতে জাহাজটিকে উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে দিয়ে যাওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গত 15 মে ভারতের গুজরাট থেকে 1486টি কন্টেইনার নিয়ে সাগর পথে রওনা হয় জাহাজটি। কলম্বো হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল এটি। কসমেটিক্স ও প্রায় 25 টন নাইট্রিক অ্যাসিড ছিল জাহাজটিতে। বাংলাদেশের বাইরে প্রথম স্যাটেলাইট বাংলা টেলিভিশন যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল। বাংলা টিভির প্রাক্তন চেয়ারম্যান ফিরোজ খান আর নেই। তিনি মঙ্গলবার ম্যানচেস্টারে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1999 সালের 16 সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বাইরে প্রথম বাংলা টেলিভিশন বাংলা টিভি চালু হয়। ফিরোজ খান ম্যানচেস্টারের একজন বিজ্ঞাপনদাতা থেকে 2000 সালের শেষের দিকে বাংলা টিভির মালিকানার সাথে সম্পৃক্ত হন। বাংলা টিভির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন 2001 সালে। 2010 সালে প্রতারণার এক মামলায় 27 মাসের জেল হওয়ার মাধ্যমে তার মিডিয়া জীবন এবং কমিউনিটিতে পদচারণা বন্ধ হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফিরোজ খান এক প্রকার লোকচক্ষুর অন্তরালে চলে যায়। ফিরোজ খানের গ্রামের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। কাতার থেকে বাংলাদেশে যাওয়া প্রবাসীদের জন্য 3 দিনের হোটেল কোয়ারেন্টিন বাতিল করে বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারেন্টিন চালু করেছে সরকার। মঙ্গলবার বিষয়ে এক সার্কুলার জারি করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কাতার, সৌদি আরব ও আরব আমিরাত থেকে যারা বাংলাদেশে যাবেন তাদেরকে 14 দিন বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 4 জুন থেকে কাতার প্রবাসীরা কোনো হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না। এমন সিদ্ধান্ত নেয় কাতার প্রবাসীরা আনন্দিত এবং এজন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্ক লা ভিলেটে ছাগলনাইয়া সমিতি ফ্রান্সের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবলু চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ রাসেল ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি গোলাম মুস্তফা জসিম সহ সমিতির কর্মকর্তা ও সদস্যরা। আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 19 রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আসলে এটি দোলেশ্বরের প্রথম জয়। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 149 রান জয় করে প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান আসে ইমরানুজ্জামানের ব্যাট থেকে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেয়ে হারায় খেলাঘর। নিয়মিত বিরতিতে উইকেট ছাড়িয়ে নির্ধারিত 20 ওভার শেষে খেলাঘরের সংগ্রহ দ্বারা 130 রান। এদিকে অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আসলে এটি গাজী গ্রুপের প্রথম জয় এবং শেখ জামালের প্রথম পরাজয়। দিনের শেষ ম্যাচে শাইনপুকুরকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ যেখানে আনুষ্ঠানিকতা, সেখানে লাল সবুজদের প্রতিনিধিদের লক্ষ্য মূলত এশিয়ান কাপ। আর সে লড়াই আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্ব ফুটবলে 149তম অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 184তম। র্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফরমেন্সেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে আফগানরা। দলটির মূল শক্তি ইউরোপের বিভিন্ন দেশে খেলা আফগান বংশোদ্ভূত ফুটবলাররা। নেদারল্যান্ডস, জার্মানি সহ আরও কয়েকটি দেশে বিভিন্ন পর্যায়ের লিগে খেলা এমন খেলোয়াড় আছেন 15 জন।
2019 সালের সেপ্টেম্বরে দুশানবেতে অনুষ্ঠিত বাছাই পর্বের প্রথম লেগে আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে গোল মিসের মাসুল দিয়েছেন জামাল ভুঁইয়ারা। সে ম্যাচের অভিজ্ঞতা থেকেই দোহায় ফিরতি ম্যাচের আগে অধিনায়ক জামাল আফগানদের শারীরিক উচ্চতা ও শক্তিকে সমীহ করছেন। শারীরিকভাবে এগিয়ে থাকা মানে মাঠের লড়াইও সুবিধা। এক ভিডিও বার্তায় জামাল বলেছেন সেটি। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ আছে বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে এটা। ওরা শারীরিকভাবে অনেক এগিয়ে, আমাদের চাইতে খেলোয়াড়রা অনেক লম্বা ওদের, কিন্তু কৌশলগতভাবে আমরা শক্তিশালী, আমাদের গতি আছে, দলে কিছু দ্রুতগতির খেলোয়াড়ও আছে। নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আমরা মাঠের খেলায়, দেশের জন্য শতভাগ দেব আমরা। আশা করি 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ব। আমরা সবাই জানি খুবই কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আফগানিস্তান খুব ভালো একটি দল, দলটিতে ইউরোপে এবং অন্যান্য দেশে খেলা অনেক খেলোয়াড় আছে। সুতরাং আমাদের ভালো কৌশলী হতে হবে এবং আমাদের সেরাটা দিতে হবে। নিশ্চিত করতে চাই সুযোগ পেলে সেটা কাজে লাগাবো। দর্শক, এই ছিল আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।